গল্পের শুরু মানব সভ্যতা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত একটি রহস্যময় দ্বীপ থেকে, যে দ্বীপে আকাশ থেকে সমুদ্রের গভীর পর্যন্ত এমন সব দানবাকার প্রাণীর বসবাস যারা চোখের পলকে মানুষকে নিঃশেষ করে দিতে পারে। কিন্তু এই বিপদ সম্পর্কে ধারণা থাকার পরেও নতুন কিছু উদ্ভাবনের লোভে ফিল্ম ডিরেক্টর কার্ল একটি ফিল্মের শুটিং এর জন্য তার ক্রুদের নিয়ে সেই রহস্যময় দ্বীপের দিকে এগোচ্ছিল। সিনেমার নায়িকা অ্যান নিউ ইয়র্কের একটা থিয়েটারে কাজ করত। অভিনেতা হিসেবে সে ভালোই নাম কামিয়েছিল, কিন্তু হঠাৎ আমেরিকায় অর্থনৈতিক মন্দাদা শুরু হওয়ায় মানুষ থিয়েটারে আসা বন্ধ করে। হঠাৎ একদিন কাউকে না জানিয়ে থিয়েটারের মালিক সেটি বন্ধ করে পালিয়ে যায়। কয়েক মাস ধরে বেতন না পাওয়া অ্যান একেবারে অথৈ সমুদ্রে গিয়ে পড়ে। খাবারের অভাবে এদিক ওদিক কাজের জন্য ছুটতে থাকে, কিন্তু কোনো থিয়েটারই ওকে কাজে নেয় না। অন্যদিকে ফিল্ম ডিরেক্টর কার্লকে সিনেমার প্রযোজকদের সাথে একটা মিটিংয়ে দেখা যায়। আসলে কার্ল একটা রহস্যময় দ্বীপে তার নেক্সট ফিল্মের শুটিং করতে যাচ্ছিলেন, কিন্তু প্রযোজকরা মনে করে এতে শুধু শুধু টাকা নষ্ট হবে, তাই কার্লের প্রজেক্ট ক্যান্সেল করে দেয়। এটা শুনে কার্ল ফিল্ম রিল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু যখন শুনে যে তার সিনেমার নায়িকা কাজ করতে অস্বীকার করেছে, তখন তো সে একেবারে আকাশ থেকে পড়ে। কালকেই ওদের জাহাজ যাত্রা করবে, অথচ আজকে নায়িকা গায়েব। তাই সে নতুন নায়িকার খোঁজ করতে শুরু করে। তখনই তার নজর পড়ে সুন্দরী অ্যানের দিকে, যে কিনা একটা ফল চুরি করে ধরা পড়েছে। কার্ল তখন ওকে পেট ভরে খাইয়ে ওর সিনেমার নায়িকা হতে রাজি করিয়ে ফেলে। এরপরে ওরা একটা জাহাজে করে সেই দ্বীপের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু ওদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে ওরা কত বড় বিপদের মধ্যে পড়তে যাচ্ছে। ওরা বিশাল সমুদ্রের মধ্যে যাত্রা করতে থাকে। তবে কার্ল এখানেও সবাইকে মিথ্যা কথা বলে যে ওরা সিঙ্গাপুরে শুটিং করতে যাচ্ছে। ওরা জাহাজে সমুদ্রের সিনগুলা শুট করতে করতে সামনের দিকে আগাচ্ছিল, কিন্তু তাদের জাহাজ দ্বীপের কাছাকাছি পৌঁছাতেই সেটি রহস্যময়ভাবে দিক হারিয়ে ফেলল। কম্পাস উল্টা পাল্টা ঘোরা শুরু করে। জাহাজ কোন দিকে যাচ্ছে তা কেউ বুঝতে পারছিল না। তখনই হঠাৎ চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায়। বিপদ বুঝতে পেরে ক্যাপ্টেন জাহাজ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু জাহাজ তখন পুরাপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ঠিক তখনই এক বিশাল ঢেউ এসে জাহাজে ধাক্কা মারে, ফলে সেটি পাথরের উপর গিয়ে আছড়ে পড়ে এবং সেটি এক পাথুরে এলাকায় মাটির সঙ্গে আটকে গেল। কিছুক্ষণ পর কুয়াশা কাটলে সবার সামনে এক বিশাল রহস্যময় দ্বীপ ভেসে উঠল। এটি স্কাল আইল্যান্ড। সকালে জাহাজের নাবিকেরা যখন জাহাজ মেরামতে ব্যস্ত হয়ে পড়ল, তখন ডিরেক্টর কার্ল তার সিনেমার ক্রুদের নিয়ে দ্বীপের দিকে রওনা দিলেন। তারা তীরের কাছাকাছি পৌঁছাতেই সামনের দৃশ্য দেখে তাদের সবার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। চারপাশে হাজার হাজার বছরের পুরনো বিশাল পাথরের দেয়াল দাঁড়িয়েছিল, কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় ছিল যে সেই দেয়ালগুলোর নিচে অসংখ্য মানুষের কঙ্কাল পড়ে আছে। ভয়ে ভয়ে তারা একটি কাঠের সেতু পার হয়ে দ্বীপের ভেতরে এগোতে লাগলো। তারা একটা বিশাল পুরনো প্রাসাদের সামনে আসতেই হঠাৎ একটা ছোট বাচ্চা তাদের সামনে চলে আসে এবং অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে। এটা দেখে কার্ল ভাবল বাচ্চাটি ক্ষুধার্ত, তাই সে হাসি মুখে তাকে চকলেট দিতে এগিয়ে গেল। কিন্তু ঠিক তখনই বাচ্চাটি তার হাতে সজোরে কামড় বসিয়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। কার্ল ওকে ধরতে যাবে, ঠিক তখনই তার নজর পড়ল চারপাশে লুকিয়ে থাকা আদিবাসীদের ওপর। মুহূর্তেই ভয়ঙ্কর চেহারার সব আদিবাসীরা ওদেরকে চারদিক থেকে ঘিরে ফেলল। কার্ল তৎক্ষণাৎ সবাইকে শান্ত থাকার নির্দেশ দিল যে এরা কারো কোনো ক্ষতি করবে না। কিন্তু পরের মুহূর্তেই একটা বর্ষা এসে তার এক সঙ্গীর বুক ভেদ করে বেরিয়ে গেল। এই ভয়াবহ দৃশ্য দেখে নায়িকা অ্যান চিৎকার দিয়ে উঠে দৌড়ে ওখান থেকে পালাতেই যাচ্ছিল। ঠিক তখনই আদিবাসীরা তাকে চারদিক থেকে ঘিরে ধরে। এরপর শুরু হলো মৃত্যুর খেলা। দেখতে দেখতে ডিরেক্টরের আরেক সঙ্গী আদিবাসীদের বলির শিকার হলো। অন্যদিকে ধস্তাধস্তি করতে করতে মাথায় সজোরে আঘাত লেগে জ্যাক অজ্ঞান হয়ে যায়। এরপরে কার্লোকে টেনে হিঁচড়ে একটা পাথরের ওপর শুইয়ে দেওয়া হলো। আদিবাসী সর্দার তার ডান্ডাটা তুলে তাকে মারতে যাবে, ঠিক তখনই ক্যাপ্টেন তার লোকজন নিয়ে সেখানে পৌঁছে যায় এবং সে এক মুহূর্তও দেরি না করে এক গুলিতেই তাকে সেখানে খতম করে দিল। সর্দারকে মরতে দেখে বাকি আদিবাসীরা প্রাণ বাঁচাতে দ্রুত পালিয়ে যায়। এরপরে সবাই দ্রুত জাহাজে ফিরে গিয়ে প্রস্তুতি শুরু করে। এখন তাদের সবার একটাই উদ্দেশ্য, যে কোনো উপায়ে এই অভিশপ্ত আইল্যান্ড থেকে পালিয়ে যাওয়া। জাহাজকে হালকা করার জন্য তার ওপরের অতিরিক্ত জিনিসপত্র সমুদ্রে ফেলে দেওয়া হলো, কিন্তু সর্দারকে হারানো আদিবাসীরা তাদের ছাড়ার পাত্র না। রাতের আধারে এক আদিবাসী বাঁশের লম্বা লাঠির সাহায্যে সমুদ্র পার হয়ে চুপিসারে জাহাজে উঠে পড়ল এবং সবার চোখ ফাঁকি দিয়ে সে চুপচাপ অ্যানকে তুলে নিয়ে যায়। এদিকে অনেক চেষ্টার পর অবশেষে জাহাজ পানিতে নেমে পড়ে। মুক্তির আনন্দে নাবিকদের মধ্যে খুশির জোয়ার বইল। ঠিক তখনই জ্যাক অ্যানের ঘরের সামনে আদিবাসীদের একটা ব্রেসলেট পড়ে থাকতে দেখলে তার মনে সন্দেহ হয়। সে তখন ঘরে ঢুকে দেখে যে অ্যান কোথাও। জ্যাক তখন চিৎকার করে জানায় যে আদিবাসীরা অ্যানকে তুলে নিয়ে গেছে। খবর পাওয়া মাত্রই ক্যাপ্টেন দ্রুত অস্ত্র তুলে নিয়ে তার দলকে সঙ্গে নিয়ে আবার দ্বীপের দিকে রওনা দিল। ওদিকে দ্বীপে আদিবাসীরা অসংখ্য মশাল জ্বালিয়ে দেয়। চারপাশে ঢাকঢোল বাজানো হচ্ছে। তারা এবার অ্যানকে বলি দিতে চলেছে। তারা অ্যানকে একটা বিশাল বাঁশের সাঁকোর সাথে বেঁধে তার গলায় হারের মালা পরিয়ে দিল। তারপর বলির প্রথা শুরু হলো। ঢাকের আওয়াজ যত বাড়তে লাগলো, অ্যানকে ধীরে
ধীরে ধীরে পাহাড়ের অপর পাশে নামিয়ে দিতে লাগলো। তার পা মাটিতে পড়ার সাথে সাথেই পুরো জঙ্গলে এক ভয়ঙ্কর গর্জন কেঁপে উঠল। অ্যানের বিন্দুমাত্র ধারণা ছিল না যে ওর সঙ্গে কি ঘটতে চলেছে। এরপরেই ঘন জঙ্গলের ভেতর থেকে এক বিশাল কালো ছায়া বেরিয়ে এসে ধীরে ধীরে অ্যানের দিকে এগোতে লাগলো। এটাই এই স্কাল আইল্যান্ডের দেবতা কিং কং, যার উদ্দেশ্যে আদিবাসীরা অ্যানকে উৎসর্গ করেছে। সে অ্যানের কাছে এসে তার বিশাল হাত দিয়ে তার মুখ স্পর্শ করলো। ঠিক পরের মুহূর্তেই সে তাকে হাতে তুলে নিয়ে গভীর অন্ধকারের দিকে দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পরেই জাহাজের সবাই সেখানে এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওরা শুধু জঙ্গলের ভিতর থেকে অ্যানের চিৎকার শুনতে পায়। কার্ল তখন প্রাচীরের ফাঁকে চোখ রেখেই প্রথমবারের মতো পৃথিবীর সবচেয়ে বিশাল প্রাণী কিং কংকে নিজের চোখে দেখতে পায়। তাকে সামনে দেখে তার পায়ের তলার মাটি সরে গেল, কারণ সে তার জীবনে এত বিশাল প্রাণী আগে কখনো দেখেনি। কিছুক্ষণের মধ্যেই কং অ্যানকে নিয়ে ঘন জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়ে গেল। ক্যাপ্টেন তখন তার টিমকে 2 ভাগে ভাগ করে এক গ্রুপকে অ্যানকে উদ্ধার করতে জঙ্গলের ভেতরে পাঠিয়ে দিল, আর সে বাকি লোকজনকে নিয়ে জাহাজ পাহারার উদ্দেশ্যে থেকে গেল। সবাই কাঠের সেতু পার হয়ে অবশেষে স্কাল আইল্যান্ডের ভেতরে পৌঁছে গেল। চারপাশ জুড়ে বিশাল গাছের কালো ঘন জঙ্গল ছড়িয়ে আছে। জঙ্গলের ভিতরে তারা কিছুদূর এগোনোর পরেই গন্ডারের প্রজাতির একটা বিশাল প্রাণী তাদের উপর হামলা চালায়। বিশাল শিং দিয়ে সে তাদেরকে এদিক সেদিক ছুঁড়ে মারতে লাগলো। একজন প্রায় তার পায়ের নিচে পিষে যাওয়ার উপক্রম হয়ে যায়, তখন কোনোভাবে জ্যাক ক্ষিপ্রতা দেখিয়ে তাকে বাঁচায়। কিন্তু এবার সেই প্রাণীটি জ্যাককে টার্গেট করে। ঠিক তখনই এক অফিসার সেই প্রাণীর মাথায় নিজের বন্দুকের পুরো ম্যাগাজিন খালি করে দিল। প্রাণীটি প্রাণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, আর তারা সবাই অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। বিপদ কাটতেই সবাই আবার অ্যানের খোঁজে বেরিয়ে পড়ল। ওদিকে কিং কং অ্যানকে তার আস্তানায় নিয়ে আসে। তার গুহার চারপাশ শুধু মানুষ আর পশুর কঙ্কাল পড়ে আছে। ভয়ের ব্যাপার হলো সেখানে পড়ে থাকা প্রতিটা কঙ্কালের গলায় ঠিক একই হার পরানো, যেমনটা অ্যানের গলায় আছে। এটা দেখে অ্যানের বুঝতে বাকি রইল না যে এখান থেকে না পালাতে পারলে তারও একই পরিণতি হবে। সে তৎক্ষণাৎ নিজের গলা থেকে হারের মালাটি খুলে ফেলল এবং পুরো শক্তিতে কিং কং এর আঙুলে ফুটিয়ে দিল। প্রচন্ড ব্যথায় কিং কং তাকে ঝটকা মেরে ছেড়ে দিল। সুযোগ পেয়ে অ্যান একটুও পেছনে না তাকিয়ে পূর্ণ গতিতে দৌড়াতে লাগলো। কিন্তু সে মাত্র কয়েক কদমে দৌড়েছিল, তখনই কং এর একটা বিশাল হাত আকাশ থেকে নেমে এসে তাকে আবার ধরে ফেলল। পরের মুহূর্তেই কং জোরালো গর্জন করতে করতে জঙ্গলের দিকে দৌড়েতে থাকলো। কিছুক্ষণ পরেই উদ্ধারকারী দল কং এর ঠিকানায় এসে পৌঁছায়। তারা আশেপাশে অসংখ্য কঙ্কাল দেখতে পেল। তবে অ্যানের গলার হারের মালাটি দেখে ওরা বুঝতে যে অ্যান এখনো জীবিত আছে। তাই এক মুহূর্তও নষ্ট না করে ওরা আরো সামনের দিকে এগিয়ে যেতে থাকলো। কিছুক্ষণ পর তারা এক গভীর উপত্যকার কিনারে পৌঁছালো। সেখানে তারা বিশাল পায়ের তাজা ছাপ দেখতে পেল, যা দেখে সবার গলা শুকিয়ে গেল। বাকিরা যখন বিশ্রাম নিচ্ছিল তখন কার্ল ক্যামেরা নিয়ে পাহাড়ের অন্যদিকে চলে গেল। কিন্তু সামনের দৃশ্য দেখে তার চোখ কপালে উঠে যায়, কারণ তার সামনে বিশাল আকারের সব ডাইনোসরেরা ঘুরে বেড়াচ্ছে। কার্ল তৎক্ষণাৎ ক্যামেরা অন করলো, সেগুলা রেকর্ডিং শুরু করে দিল। তখনই যে ডাইনোসরগুলো কিছুক্ষণ আগেও একদম শান্ত ছিল, তারা হঠাৎ প্রচন্ড গর্জন করে পূর্ণ গতিতে কার্লের দিকে দৌড়ে আসতে লাগলো। দানবাকার ডাইনোসরদের ওদের দিকেই আসতে দেখে সবাই প্রাণ বাঁচাতে দৌড়ানো শুরু করলো। উপত্যকার চিপা রাস্তা ডাইনোসরগুলা ওদের তাড়া করতে লাগলো। ওদের পায়ের তলে পড়লে মানুষ একেবারে ভর্তা হয়ে যাবে। তবে এই অবস্থাতেও কার্ল তার হাত থেকে ক্যামেরাটি ফেলে দিল না। এই অবস্থায় ডাইনোসরেরা ওদের ধরে ফেললো ও একজন ওদের পায়ের জিচে পিষে গেল। ঠিক তখনই দেখা গেল যে ডাইনোসরেরা আসলে শিকারী র্যাপ্টরদের ভয়ে নিজেদের প্রাণ বাঁচাতে এভাবে দৌড়াচ্ছিল। সেই র্যাপ্টরগুলো ছিল প্রচন্ড বিপজ্জনক এবং ক্ষিপ্র গতির শিকারী। র্যাপ্টরগুলো এবার মানুষদেরও টার্গেট করা শুরু করলো। তখনই ওরা দৌড়াতে দৌড়াতে পাহাড়ের একেবারে কিনারে চলে আসলো, যার নিচে হাজার হাজার ফুট গর্ত। অতিরিক্ত গতি এবং পিচ্ছিল মাটির কারণে তাল সামলাতে না পেরে একের পর এক বিশাল ডাইনোসর গভীর পরিখায় পড়তে লাগলো। আর ডাইনোসরগুলোর ভারী ওজনের কারণে মাটিও জায়গায় জায়গায় ভেঙে পড়তে লাগলো। অন্যদিকে মানুষেরা কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল। অনেক কষ্টে তারা উপত্যকার সংকীর্ণ পথ থেকে বেরিয়ে আসে, কিন্তু এবার একটা র্যাপ্টর তাদের কাছে চলে আসলে জ্যাকের এক সঙ্গী দেরি না করে তার উপর এলোপাথারি ফায়ার শুরু করে দেয়। গুলি লাগতেই র্যাপ্টরটা মারা যায়, কিন্তু তার সাথে পেছনে দৌড়াতে থাকা একটা বিশাল ডাইনোসরও মাটিতে লুটিয়ে পড়ল। সাথে সাথে পেছনে দৌড়াতে থাকা আরো বেশ কয়েকটি ডাইনোসর একে অপরের সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। কিন্তু আসল বিপদ তো তখনও বাকি ছিল। এবার বাকি র্যাপ্টরগুলো এবার ওদের আক্রমণ করা শুরু করলো। প্রাণ বাঁচাতে সবাই পুরো শক্তিতে উঁচু পাথরে উঠতে লাগলো, কিন্তু এক বুড়ো ক্যামেরাম্যান উপরে উঠতে পারছিল না। তাকে বিপদে দেখে কার্ল দ্রুত উদ্ধার করতে গেল, কিন্তু একটা র্যাপ্টর তার গোড়ালি কামড়ে ধরে তাকে টেনে হিচড়ে জঙ্গলের দিকে নিয়ে গেল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকিরা অনেক কষ্টে জীবন নিয়ে উপরের দিকে পালিয়ে গেল।
গেল। এই ঘটনায় ওদের 4 জন সঙ্গীকে জীবন দিতে হয়েছে, কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনার পর অনেকের সাহস পুরোপুরি ভেঙে গেল। দলের অর্ধেক লোক সেখান থেকেই ফিরে গেল। তবে বাকিরা মিশন সম্পন্ন করার সিদ্ধান্ত নিল। তারা সামনে এগোতে থাকলো এবং শীঘ্রই এক বিশাল জলাভূমির কিনারায় পৌঁছালো। সামনে এগোনোর কোনো রাস্তা ছিল না, তাই সবাই ভেলায় চড়ে জলাভূমি পার হতে লাগলো। কিন্তু মাঝপথে হঠাৎ অদ্ভুত দেখতে কিছু পোকা পানি থেকে উঠে ভেলায় উঠতে শুরু করলো। ওরা সবাই কাঠ দিয়ে পিটিয়ে ওদের আবার পানিতে ফেলে দিতে লাগলো। কিন্তু একটু পরেই সেই পোকাগুলো হঠাৎ আতঙ্কিত হয়ে চারিদিকে পালিয়ে গেল। ওরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। কিন্তু ঠিক পরের মুহূর্তেই গভীর পানি থেকে এক বিশাল আকারের মাছ বেরিয়ে এলো। তার জোরালো আক্রমণে একটা ভেলার মাঝখান দুভাগ হয়ে গেল এবং সেটাতে বসা সবাই পানিতে পড়ে গেল। ওখানে বসা জ্যাক তার সাথে বাঁধা ভারী বাক্সের কারণে দ্রুত পানির নিচে ডুবতে শুরু করলো। তখন সে পেছনে ফিরে তাকিয়ে দেখলো যে সেই বিশাল রাক্ষসটি সোজা তার দিকে এগিয়ে আসছে। কিন্তু পরের মুহূর্তেই সেটি জ্যাকের এক সঙ্গীকে এক ঝটকায় গিলে ফেললো। সেই সুযোগে জ্যাক দ্রুত সেখান থেকে পালাতে লাগলো, কিন্তু মাছটি এবার প্রচন্ড গতিতে তার দিকে ধেয়ে এলো। জ্যাক শেষ মুহূর্তে একটা গাছের মোটা শিকড়ের মাঝে লুকিয়ে পড়ল। ওকে ধরতে আসা মাছটি সেখানে আটকে যায়, ফলে জ্যাক প্রাণে রক্ষা পেল। এই সুযোগে জ্যাক নিজেকে বাক্স থেকে মুক্ত করে দ্রুত পানির উপরে উঠে আসে। অন্যদিকে বাকিরা তখনও পানিতে মৃত্যুর সাথে লড়াই করছিল। এক সঙ্গী কোনো রকমে ক্যামেরাটা সামলে পানিতে সাঁতার কাটছিল। এটা দেখে আরেক নৌকায় থাকা কার্ল চিৎকার করে ক্যামেরাটা রক্ষা করতে বলে, কিন্তু তখনই সেই দানবাকার মাছটি আবার গভীর পানি থেকে বেরিয়ে এসে আরও একজনকে গিলে ফেলল। এটা দেখে কার্ল দেরি না করে বন্দুক তুলে নিয়ে পানিতে এলোপাথারি ফায়ার শুরু করে দিল, কিন্তু গুলিতে ওদের ভেলা মাঝখান থেকে দুভাগ হয়ে গেল। ওরা সাঁতরে তীরে উঠে পড়ল, কিন্তু মাছটি ওদের আরও 2 জন সঙ্গীকে জ্যান্ত গিলে ফেলল। কার্ল আবার সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করতে থাকে। অন্যদিকে কিং কং অ্যানকে নিয়ে অন্য একটা গুহায় পৌঁছে যায়। কং এর মুঠোর মধ্যে অ্যান বেহুশ হয়ে পড়েছিল। সে বারবার অ্যানকে হাত দিয়ে জাগানোর চেষ্টা করতে থাকে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরও অ্যান চোখ খুলে না। আসলে সে ঘুমানোর অভিনয় করে পড়েছিল। শেষ পর্যন্ত হার মেনে কং তাকে সেখানেই ফেলে রেখে আরামে বাঁশ খেতে লাগলো। সেই সুযোগে অ্যান ধীরে ধীরে চোখ খুলল এবং নিঃশব্দে হামাগুড়ি দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। এরপরে সে প্রাণ বাঁচাতে গভীর জঙ্গলের মধ্যে উদভ্রান্তের মতো একদিকে দৌড়াতে লাগলো। অন্যদিকে ওকে উদ্ধার করতে আসা দল জঙ্গলের মাঝে একটা বিশাল গাছ দিয়ে তৈরি অদ্ভুত একটা সেতু দেখতে পেল, কিন্তু তারা সেই সেতুর মাঝে পৌঁছানো মাত্রই অপর পাশের গুহা থেকে কং এর গোঙানির আওয়াজ আসতে শুরু করলো। ক্যাপ্টেন হেস বিপদ বুঝতে পেরে সবাইকে ফিরে যাওয়ার আদেশ দিয়ে সেদিকে ফায়ারিং শুরু করে দিল। কিন্তু একটু পরেই বিশাল আকারের কং বেরিয়ে এসে এক ঝটকায় হেসকে ধরে ফেলল। যেই হেস কংকে গুলি করতে যাবে, কং তাকে পাহাড়ের পাথরের দেওয়ালে ছুঁড়ে মারল। পাহাড়ে ধাক্কা হেস নিচের খাদে পড়ে মারা গেল। বাকিরা প্রাণ বাঁচাতে গাছের ওপর থেকে কং এর ওপর লাগাতার গুলি চালাতে লাগলো। তবে এই ভয়ঙ্কর মুহূর্তেও কার্ল এই দৃশ্য রেকর্ড করা বন্ধ করল না। এবার কিং কং প্রচন্ড রেগে গিয়ে সে পুরো শক্তিতে গাছের সেই বিশাল শেকড়টা উপড়ে ফেলল। সঙ্গে সঙ্গে শেকড়ের ওপর দাঁড়িয়ে থাকা সবাই সেটার সাথেই 1000 ফুট গভীর পরীক্ষায় গিয়ে পড়ল। ভাগ্য ভালো ছিল যে বিশাল শেকড়টা বেশ লম্বা ছিল। পরীক্ষায় পড়ার সময় সে 2 পাশের পাথরের সাথে বেশ কয়েকবার ধাক্কা খাওয়ার ফলে তার গতি অনেক কমে যায় এবং শেষ পর্যন্ত সবাই পরীক্ষার তলদেশে অক্ষত অবস্থায় পৌঁছে যায়। অন্যদিকে দৌড়াতে থাকা অ্যানের কাছে কানে গুলির শব্দ পৌঁছানো মাত্রই সে বুঝতে পারল জাহাজের লোকেরা ওকে উদ্ধার করতে এসেছে, তাই সে সেদিকে ছুটতে শুরু করলো। অ্যান দৌড়াতে দৌড়াতে হঠাৎ দেখতে পেল সামনে এক বিশাল আকৃতির টিকটিকি আরামে তার শিকার খাচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অ্যান কোনো শব্দ না করে ধীরে ধীরে পেছাতে লাগলো, কিন্তু সে ঘুরতে ঘুরতেই আরেকটা বিশাল টিকটিকি তার সামনে চলে আসে। প্রাণ বাঁচাতে অ্যান পুরো শক্তি দিয়ে সেখান থেকে দৌড়াতে থাকে, কিন্তু সেই টিকটিকিটা তার পেছনে ধাওয়া করলো। নিজের জীবন বাঁচানোর জন্য সে একটা ফাঁপা গাছের গুড়ির ভেতরে ঢুকে পড়ে। টিকটিকিটিও তার পেছন পেছন ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। ঠিক তখনই হঠাৎ কেউ সেই প্রাণীকে লেজ ধরে বাইরে টেনে বের করে নিয়ে যায়। অ্যানের মনে হলো অবশেষে বিপদ কেটে গেছে, কিন্তু তখনই এক বিশাল কেন্ন হামাগুড়ি দিয়ে তার সামনে এসে উপস্থিত হলো। এটা দেখে ভয়ে অ্যানের মুখ হা হয়ে গেল। তখনই আরেকটা কেন্ন তার শরীরে চড়ে বসতেই অ্যান ঘাবড়ে গিয়ে গর্ত থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসে। কিন্তু বাইরে আসতেই তার পায়ের তলার মাটি সরে গেল, কেননা বাইরে একটা বিশাল টি-রেক্স সেই টিকটিকিকে ধরে খাচ্ছে। অ্যানকে দেখা মাত্রই টি-রেক্স এবার ওকে তাড়া করলো। প্রাণ বাঁচাতে অ্যান পাগলের মতো ছুটতে শুরু করলো। অনেকক্ষণ দৌড়ানোর পরে অ্যান একটা নিচু মতো
ডাল পেয়ে সেটার ওপর শুয়ে পড়ল, ফলে টি-রেক্সটি ওকে দেখতে পেল না। এদিক ওদিক তাকিয়ে টি-রেক্সটি ওই স্থান ত্যাগ করতেই অ্যান স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু আসলে সে এক দানব থেকে রক্ষা পেয়ে আরেক দানবের মুখের সামনে শুয়েছিল। ওর ঠিক পাশেই আরেকটি বিশাল টি-রেক্স শুয়ে বিশ্রাম নিচ্ছিল। অ্যানকে চোখে পড়া মাত্রই সে বিশাল চোয়াল হা করে ওকে খেতে গেল। ওর ধাক্কায় অ্যান সেই গাছের গুড়ি থেকে পড়ে যাওয়ার উপক্রম হতেই হঠাৎ দূর থেকে গর্জন করে কিং কং সেখানে চলে আসে এবং রেক্সের ওপর আক্রমণ চালায়। এবার দুই দানবের মধ্যে এক রক্তক্ষয়ী লড়াই শুরু হয়। কং অ্যানকে এক হাতে ধরে রেক্সের সাথে ফাইট করতে থাকে। তখন অন্য রেক্সটি পাশ থেকে এসে অ্যানকে খাওয়ার চেষ্টা করতে থাকে। দ্বিতীয় টি-রেক্স কং এর হাতে একটা কামড় বসাতেই কং যন্ত্রণায় ছটফট করে উঠল। রাগে সে এক ঝটকা মেরে দুটো টি-রেক্সকে মাটিতে ছিটকে ফেলে দিল। কয়েক সেকেন্ডের মধ্যে দুটো টি-রেক্স আবার দাঁড়িয়ে গেল। কং আবার লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে তৃতীয় টি-রেক্স তার উপর আক্রমণ করে বসে। এই সুযোগে বাকি দুটো টি-রেক্সও তার উপর চড়াও হয়। এখন কংকে একসঙ্গে তিনটে টি-রেক্সের সাথে লড়াই করতে হচ্ছে। এক হাতে অ্যান থাকার কারণে সে পূর্ণ শক্তি দিয়ে লড়াই করতে পারছিল না। কং সামনে পড়ে থাকা একটা বিশাল পাথর তুলে নিয়ে পুরো শক্তিতে একটা টি-রেক্সের মাথায় ছুঁড়ে মারে। পরক্ষণেই আরেকটি তার হাত কামড়ে দেয়। বেশ কিছুক্ষণ এভাবেই এই অসম লড়াই চলতে থাকে। লড়তে লড়তে সবাই পরিখার কিনারায় পৌঁছে যায়। তখনই কং দুইটা ডাইনোসরকে ধাক্কা দিয়ে সোজা পরিখায় ফেলে দিল। আরেকটার পা ধরে সে নিচের দিকে টান দিতেই ডাইনোসরটিও ওর পায়ে কামড়ে ধরে টেনে নিয়ে গেল। তবে কপাল ভালো, গর্তটি বিরাট গাছের তলায় পূর্ণ ছিল, ফলে সবাই সেই ঝুলে থাকা লতার সাথে আটকে গেল। অ্যানও একটা লতায় ঝুলছিল। ঠিক তখনই পাশে থাকা ডাইনোসরটি দুলতে দুলতে দ্রুত অ্যানের দিকে এগোতে লাগলো, কিন্তু সে অ্যানের কাছে পৌঁছানোর আগেই কং পুরো শক্তিতে ওর উপরে চড়ে বসে এবং শেষ মুহূর্তে তার লেজ দিয়ে ধরে দ্রুত নিচে টেনে নিয়ে যায়। ফলে অ্যান সেখান থেকে ছুটে আরেকটি রেক্সের মুখের ওপর গিয়ে পড়ে। সে এবার অ্যানকে খাবার চেষ্টা করতে থাকে। তখনই ওজনের কারণে লতা ছিঁড়ে ডাইনোসর আর অ্যান দুজনেই নিচে মাটিতে গিয়ে পড়ে। কং তখনও ওপরে আরেকটি রেক্সের সাথে লড়াই করছিল। মাটিতে পড়তেই ডাইনোসর আবার উঠে দাঁড়ালো এবং সময় নষ্ট না করে আবার অ্যানের পেছনে ধাওয়া করে। এবার অ্যানের সামনে বাঁচার কোনো রাস্তাই খোলা নেই, কিন্তু ঠিক তখনই কিং কং আকাশ থেকে লাফ দিয়ে নিচে নামলো এবং সোজা অ্যানের পিছনে এসে দাঁড়িয়ে গেল। অ্যান এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং দৌড়ে কং এর পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। এবার দুই দানবের মধ্যে এক সবচেয়ে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। অল্পক্ষণে কিং কং পুরো শক্তি দিয়ে ডাইনোসরের উপর চড়াও হয়। সে প্রথমে তার জিভ ধরে জোরে টান মারে, এরপর তাকে উল্টে পুরো শক্তিতে মাটিতে আঁচড়ে ফেলে দেয়। মাটিতে পড়া মাত্রই কং দুই হাত দিয়ে তার চোয়াল শক্ত করে ধরে ফেলে এবং এক ঝটকায় তার চোয়াল মাঝখান থেকে চিরে দুভাগ করে ফেলে। ডাইনোসরটিকে খতম করার পর বুকে থাবা দিয়ে প্রচন্ড গর্জন করে আবারও প্রমাণ করে যে সেই এই জঙ্গলের রাজা। এরপর কং অ্যানকে কাঁধে বসিয়ে সোজা নিজের গুহায় নিয়ে গেল। কিছুক্ষণ পর দুজনেই দ্বীপের সবচেয়ে উঁচু চূড়ায় গিয়ে বসল এবং একসাথে বসে সন্ধ্যার সুন্দর দৃশ্য উপভোগ করতে লাগলো। অন্যদিকে উদ্ধার দলের একেবারে ভয়াবহ অবস্থা। খাদের ভিতরে তখন ওরা মাত্র কয়েকজন লোক বেঁচে আছে। কার্লের ক্যামেরাটিও ভেঙে গিয়েছে। একটু পরেই ওদের চারপাশে বিভিন্ন ধরনের অদ্ভুত এবং বিপজ্জনক পোকামাকড় আসতে শুরু করে। অল্পক্ষণেই ভয়ঙ্কর পোকাগুলো ওদের ওপর আক্রমণ করতে শুরু করে। জ্যাককে কয়েকটা পোকা একেবারে জড়িয়ে ফেলে। জিমি তখন একের পর গুলি চালিয়ে জ্যাকের প্রাণ রক্ষা করে। কাদার মধ্যে পড়া আরেকজনকে জোকের মতো একটা অদ্ভুত পোকা মুখের মধ্যে গিলে ফেলে। কার্লো একের পর এক গুলি করে পোকাদের মারতে থাকে, কিন্তু একসময় সবার বন্দুকের গুলি ফুরিয়ে যায়। ঠিক তখনই বিরাট আকারের মাকড়সার মতো আরো অনেকগুলা পোকা ওদের দিকে আসতে শুরু করলো। সবাই একদমই বাঁচার আশা হারিয়েই ফেলে। ঠিক তখনই জাহাজের ক্যাপ্টেন তার বাহিনী নিয়ে ফিরে আসে এবং তারা ওপর থেকে সেই পোকাগুলোর ওপর গুলির বৃষ্টি শুরু করে দেয়। অবশেষে তারা সবাই দড়ির সাহায্যে সেই মৃত্যুর খাদ থেকে বাইরে বেরিয়ে এলো, কিন্তু জ্যাক খাদের উল্টা পাশে উঠে বসলো, কেননা তার এখনো পুরো বিশ্বাস যে অ্যান এখনো বেঁচে আছে এবং সে তাকে না নিয়ে ফিরবে না। তাই বাধ্য হয়ে বাকি সবাই জাহাজের দিকে ফিরে গেল আর জ্যাক একাই অ্যানের খোঁজে জঙ্গলের ভিতরে দৌড় লাগালো। দৌড়াতে দৌড়াতে ওর নজর পড়ল পাহাড়ের সেই উঁচু চূড়ার দিকে, যেখানে কিং কং চুপচাপ বসে আছে আর অ্যান ওর মোলায়েম হাতের ওপর নিশ্চিন্তে ঘুমাচ্ছে। রাত হয়ে আসলে কং ও পাশেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে জ্যাক নিজের জীবন বাজি রেখে ধীরে ধীরে সেই গুহার ভিতরে প্রবেশ করে এবং আস্তে কং এর একেবারে কাছে পৌঁছে যায়। সে
ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে অ্যানের কাছে পৌঁছে চুপিসারে তাকে জাগিয়ে দেয়। জ্যাককে সামনে দেখে অ্যান অবাক হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে একা এতদূর চলে এসেছে। অ্যান জ্যাকের সাথে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু ঠিক তখনই কং এর চোখ খুলে যায়। জ্যাককে দেখা মাত্রই সে রাগে ওর উপর আক্রমণ করা শুরু করে। কং এর গর্জনে গুহায় থাকা হাজার হাজার বাদুড় রেগে যায় এবং একযোগে কং এর ওপর আক্রমণ করতে থাকে। এই সুযোগে জ্যাক আর অ্যান লতার সাহায্যে গুহা থেকে নিচে নামতে লাগলো, কিন্তু তখনই কং ওদের দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে লতা ধরে উপরে টানতে শুরু করে। বিপদ দেখে জ্যাক পাশ দিয়ে উড়ে যাওয়া একটা বিশাল বাদুড়কে ধরে ফেলে এবং দুজনে সেটা ধরে ঝুলে কং থেকে অনেক দূরে চলে যায়। কিছু দূর যেয়ে ওরা নদীতে লাফ দিয়ে কোনো রকমে নিজেদের প্রাণ বাঁচাতে সফল হয়। কংও তখন অ্যানকে ধরার জন্য ওদের পিছু ধাওয়া করতে থাকে। অন্যদিকে কাল জাহাজের ক্যাপ্টেনের সাথে মিলে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রে জাল বিছানো শুরু করে। আসলে ক্যাপ্টেন একজন প্রাণী পাচারকারী। সে তার জাহাজে করে লুকিয়ে বিভিন্ন ধরনের পশু পাখি এক দেশ থেকে আরেক দেশে পাচার করে। এ কারণে তার জাহাজে অজ্ঞানকারী ক্লোরোফর্মের এক বিশাল ভান্ডার রয়েছে। ওদের প্ল্যান হলো কং ওদের কাছাকাছি আসলেই সেটাকে কোনোভাবে আটকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলবে। এরপর সেটিকে জাহাজে তুলে শহরে নিয়ে গিয়ে দর্শকদের দেখিয়ে প্রচুর টাকা ইনকাম করবে। তখনই দ্বীপের আরেক দিক থেকে ছুটে আসতে থাকা কং এর গর্জন শুনেই ওরা বুঝতে পারে কং এদিকেই আসছে। তাই ওরা পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে দেয়। একটু পরেই জ্যাক ও অ্যান দৌড়াতে দৌড়াতে পাহাড়ের ওপারে চলে আসে। জ্যাক দ্রুত বাঁশের সাঁকোটি ফেলে দিতে বলে, কিন্তু কার্ল তখন ছিল কং এর অপেক্ষায়। কং কাছাকাছি আসতেই ওরা পুলের দড়ি কেটে দিল। জ্যাক এবং অ্যান দৌড়ে নিজেদের দলের কাছে ফিরে আসে। কং রাগে ক্ষিপ্ত হয়ে সেই বিশাল প্রাচীরের দরজা ভাঙতে শুরু করে। তখনই অ্যানের নজর ক্লোরোফর্মের বোতলগুলোর ওপর পড়ে। আর অস্ত্রসহ বাকিদের প্রস্তুতি দেখে তার বুঝতে দেরি হলো না যে ওরা কংকে বন্দি করতে চলেছে। ঠিক তখনই কং দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। শিকারীরা সঙ্গে সঙ্গে তার ওপর জাল ফেলে তাকে আটকে ফেলে। এরপরে ওর সামনে ক্লোরোফর্মের বোতলগুলো ফাটাতে শুরু করে। ক্লোরোফর্মের প্রভাবে কং একেবারে দুর্বল হয়ে পড়ে। এটা দেখে অ্যান ক্যাপ্টেনকে বাধা দিতে যায়, কিন্তু তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। এবার কং এর নজর অ্যানের দিকে পড়তেই ও আবারও ক্ষেপে গেল এবং এক ঝটকায় সে শিকারীদের জাল সহ হাওয়ায় উড়িয়ে দিল। কং এর এই আগ্রাসী চেহারা দেখে সবাই লেজ গুটিয়ে পালাতে শুরু করলো, আর হিংস্র কং তাদের পেছনে তেড়ে গেল। ওরা নৌকায় উঠে দ্রুত জাহাজে পালাতে চাইল, কিন্তু কং একজনকে নিজের দাঁত দিয়ে পিষে ফেলে এবং লাফিয়ে একটা নৌকাকে তছনছ করে দেয়। তখনই ক্যাপ্টেন তার হারপুন গান তুলে কং এর দিকে নিশানা করে ফায়ার করে দিল। বিশাল হারপুন সরাসরি কিং কং এর উরুতে গেঁথে গেল। কং এর তীব্র গর্জনে পুরো দ্বীপে কেঁপে উঠল। কং ব্যথায় হাঁটু গেড়ে বসে পড়ে। ঠিক তখনই কার্ল ক্লোরোফর্মের একটা বোতল কং এর নাকের সামনে ফাটিয়ে দিল। ওষুধের প্রভাবে অল্পক্ষণেই সেই বিশাল প্রাণীটি অজ্ঞান হয়ে পড়ে। তবুও সে শেষবারের মতো তার হাত বাড়িয়ে একটি বারের জন্য অ্যানকে ছুঁতে চাইল। কয়েকদিন পরে কার্ল কিং কংকে দিয়ে নিউ ইয়র্ক শহরে এক বিশাল গ্র্যান্ড শো আয়োজন করেছে। দানবাকার প্রাণীটিকে দেখার জন্য পুরো থিয়েটার ভরে গেল। পর্দা তুলে ভারী লোহার শিকলে বাঁধা কিং কংলে সবার সামনে উপস্থাপন করা হলো। এত বড় প্রাণীকে দেখে উপস্থিত সবার চোখ কপালে উঠে গেল, কিন্তু কং একদমই হতাশ ও ভাঙা মন নিয়ে দাঁড়িয়ে আছে। কার্ল এবার কংকে নিয়ে আরো একটা তামাশা করতে চলেছে। সেই স্টেজে স্কাল আইল্যান্ডের সেই বলির দৃশ্য আবার তৈরি করলো এবং একটা মেয়েকে অ্যানের মতো সাজিয়ে কিং কং এর সামনে এনে দাঁড় করিয়ে দিল। মেয়েটি চোখের সামনে বিশাল এই দানবকে দেখে ভয়ে চিৎকার করা শুরু করে দিল, কিন্তু কং তাকে দেখে অ্যান মনে করে ভুল বুঝলো এবং ওকে সাহায্য করার জন্য শিকল ভাঙার চেষ্টা করতে থাকলো। উপস্থিত দর্শকেরা এতে প্রচন্ড ভয় পেয়ে গেলেও কার্ল এটাকে স্বাভাবিক বলে উড়িয়ে দিল, কিন্তু একটু পরেই সে এক ঝটকায় নিজের শিকল ভেঙে ফেলে সেই মেয়েটিকে তুলে নিজের হাতে তুলে ফেললো। এরপরে সে যখন মনোযোগ দিয়ে ওর মুখটা দেখে বুঝতে পারলো যে এটা অ্যান নয়, অন্য একটা মেয়ে। এতে ও আরো রেগে গিয়ে মেয়েটিকে তাকে একপাশে ছুঁড়ে ফেলে দিল। মুহূর্তেই কিং কং পুরো থিয়েটারে ভাঙচুর শুরু করে দিল। দর্শকেরা প্রাণ বাঁচাতে চিৎকার করতে করতে থিয়েটার ছেড়ে পালানো শুরু করলো। তখনই ক্যাং এর নজর জ্যাকের উপর পড়া মাত্রই কং রাগে বেসামাল হয়ে ওকে ধরার জন্য তাড়া করলো। একটু পরেই কং থিয়েটার ভেঙে রাস্তায় এসে মুহূর্তেই পুরা নিউ ইয়র্ক শহর জুড়ে তাণ্ডব লীলা শুরু করে দিল। কং রাস্তায় একের পর গাড়ি খেলনার মতো উড়িয়ে দিতে শুরু করলো, ফলে সমস্ত গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়তে শুরু করলো। আসলে কং শুধু অ্যানকে খুঁজছিল। রাস্তায় তাকে যতগুলো সোনালী চুলের মেয়ে দেখা যাচ্ছে এক এক করে সবাইকে তুলে সে দেখতে লাগলো, কিন্তু তাদের কেউই অ্যান ছিল না। ঠিক তখনই জ্যাক একটা ট্যাক্সি নিয়ে কং এর নজর ঘুরিয়ে ওকে শহর থেকে বাইরে নিয়ে চলে আসে, কিন্তু একটু পরেই কং জ্যাকের গাড়িকে খেলনার মতো দুমড়ে মুচড়ে দিল। এবার সে জ্যাককে খতম করতে যাবে। ঠিক তখনই ঘন কুয়াশার মধ্যে তার একটা চেনা মুখ দেখা গেল। একটু পরেই অ্যান ধীরে ধীরে ওর সামনে চলে আসে। অ্যানকে দেখতে পেয়ে ও একদম শান্ত হয়ে গেল। কং এর অবস্থা দেখে অ্যানের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। এরপরে কং আলতো করে অ্যানকে নিজের হাতের তালুতে তুলে নিয়ে চুপচাপ তাকে দেখতে থাকে। এরপর দুজনে এক বরফাবৃত হ্রদের কিনারে
কিনারায় পৌঁছে সেখানে সে ছোট বাচ্চার মতো পিছলে পিছলে অ্যানের সাথে খেলা করতে থাকে। জীবনে প্রথমবার কংকে এরকম আনন্দ করতে দেখা গেল। ওকে এরকম মজা করতে দেখে খুশিতে অ্যানের মন ভরে যায়। কিন্তু তার এই হাসি বেশি সময় ধরে টিকল না। একটু পরেই কামানের গর্জনে পুরো এলাকা কেঁপে ওঠে। বিশাল প্রাণীটিকে শিকার করার জন্য আমেরিকান আর্মি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। তারা চারদিক থেকে কিং কং এর ওপর আক্রমণ করা শুরু করে। কং ওদের হাত থেকে বাঁচতে অ্যানকে হাতে নিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে এম্পায়ার স্টেট বিল্ডিং এর উঁচু চূড়ায় উঠে বসে। সকালের আলো ফুটতেই ওরা স্কাল আইল্যান্ডে সেই স্মরণীয় সন্ধ্যার মতো তো একসাথে বসে সেটা উপভোগ করতে থাকে। কিন্তু এই শান্তি বেশিক্ষণ স্থায়ী হয় না। একটু পরেই একদল যুদ্ধ বিমান এসে আকাশে কিং কং এর চারপাশে চক্কর মারতে থাকে। কং অ্যানকে একটা নিরাপদ জায়গায় বসিয়ে দিয়ে নিজে টাওয়ারের সবচেয়ে উঁচু চূড়ায় চড়ে যুদ্ধ বিমানগুলোর মুখোমুখি হয়। যুদ্ধ বিমানগুলো তার উপর গুলি বৃষ্টি শুরু করে দিল। কং তার বিশাল হাত দিয়ে যুদ্ধ বিমানগুলোকে ধরার চেষ্টা করতে থাকে। সে 2টা বিমান ধ্বংস করতে সক্ষম হয়, কিন্তু বাকি যুদ্ধ বিমানগুলোর লাগাতার গুলি তার শরীর ঝাঁঝরা করে দিতে থাকে এবং সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। কংকে আহত দেখে অ্যান আর নিজেকে আটকাতে পারে, তাই সে নিজের জীবনের পরোয়া না করে টাওয়ারে উঠতে শুরু করে। কিন্তু ঠিক তখনই একটা গুলি লেগে সিঁড়ি ভেঙে যার আর অ্যান বাতাসে ঝুলে পড়ে। অ্যান নিচে পড়ে যাওয়ার ঠিক আগো মুহূর্তে কিং কং তাকে হাত বাড়িয়ে ধরে ফেলে। এরপর খুব সাবধানে তাকে টাওয়ারের ভেতরে নিরাপদ স্থানে দাঁড় করিয়ে দেয়। তখনও যুদ্ধ বিমানগুলো অনবরত কং এর ওপর গুলিবর্ষণ করেই চলেছে। গুলির তোড়ে সে একেবারে দুর্বল হয়ে পড়ে। অ্যান তখন কিং কং এর সামনে দাঁড়িয়ে দুহাত তুলে পাইলটদের গুলি না চালাতে অনুরোধ করতে থাকে, কিন্তু পাইলটরা ওর কোনো কথাই শুনে না। একের পর এক গুলি কিং কং এর শরীরে গেঁথে যেতে থাকে। অবশেষে তার শরীর হার মানে এবং কং যন্ত্রণায় ছটফট করতে করতে উঁচু বিল্ডিং এর ছাদ থেকে সোজা নিচে পড়ে মৃত্যুবরণ করে। মুহূর্তেই কং এর লাশের চারপাশ ঘিরে মানুষের ভারী ভিড় জমে যায়। আর ওপর থেকে এই করুণ দৃশ্য দেখে অ্যান কান্নায় ভেঙে পড়ে। আর এভাবেই একটা জঙ্গলের দানবাকার প্রাণী এক ক্ষুদ্র নারীর প্রেমে পড়ে, অকাতরে তার জীবন বিলিয়ে দিল। আর এই করুণ সমাপ্তির মধ্য দিয়ে অসাধারণ গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতো এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।